লোলার কীর্তি। বসন্তের আরামদায়ক ওয়েদারে বাড়ির বারান্দায় চুপটি করে শুয়েছিল লোলা। হঠাৎ করেই দৌড়তে দৌড়তে আসে ঝিলমিল। শুনেছিস লোলা, পাড়ায় সাংঘাতিক ব্যাপার হয়েছে। তুই যে কি বকে যাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু শান্ত হয়ে বল না। বাবা, তোর তো হেভি হাব ভাব হয়েছে। সেনগুপ্ত দাদুর প্রমোটার ভাগিয়ে আর রামচন্দ্রপুরের চোরাই মেশিন ধরিয়ে। এই না রে, ওসব না, শুধু আজকাল নিজেকে একটু ফেলুদা ফেলুদা লাগে। সেটা আবার কি? উফ, এই জন্যই তো বলি একটু সিনেমা টিনেমা দেখ। আমি বুলটি দিদির কাছে গল্প শুনেছি, ফেলুদা নাকি একজন বিখ্যাত গোয়েন্দা ছিলেন। লোকের সঙ্গে কথা বলেই নাকি নানা চুরি খুন ধরে দিতে পারতেন, একটু আধটু অ্যাকশনও করতেন। জানিস ঝিলমিল, আমার না ফেলুদাকে দারুণ লাগে। ওনার মতো হতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে তো একটা কেসও আসছে না। আসবে কি করে? কেউ কিছু বলতে এলেই তো তুই বকে বকে মাথা খারাপ করে দিস, তাকে কিছু বলার সুযোগ দিস। এই যে আমি তোকে একটা কেস দিতে যাচ্ছিলাম, আর তুই কিনা তখন থেকে বকেই যাচ্ছিস। ভুল হয়ে গেছে আমার, এখন তাড়াতাড়ি বল। আরে, পাড়ায় ওই যে কোণে একটা বাড়ি আছে না, সেনগুপ্ত দাদুর পাশেই, যে বাড়িতে শুধু একা নন্দী দিদা থাকে, তার বাড়িতে চুরি হয়েছে। নন্দী দিদার নাকি একটা খুব দামি হার ছিল, সেইটা চুরি গিয়েছে। এবার সব সন্দেহ পড়েছে কাজল দিদির ওপর। আরে ওর বাড়িতে যে থাকে, কিন্তু আমি জানি দিদি নিতেই পারে না। কেন কাজল দিদি নিতে পারে না? ওরই তো সব থেকে বড় সুযোগ। তুই না বড় গোয়েন্দা, কাজল দিদি কি করে নেবে? ও জানে ওর উপরই সবচেয়ে আগে সন্দেহ হবে, আর যদি সত্যি চুরি করে তাহলে ধরা পড়ে গেলে চাকরি তো যাবেই, জেলও হতে পারে। এদিকে ওর বাড়িতে অসুস্থ মা বাবা, ও চাকরি না করলে খাবে কি? বাহ বাহ ঝিলমিল, তুই তো হোমওয়ার্ক করেই কেসটা নিয়েছিস দেখছি। এক কাজ কর, তুই আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে যা, আমরা দুজন মিলে এটা সলভ করে দেব। বই গিয়েছে তোর চামচা হতে। আমি জানতাম তুই গোয়েন্দা হতে চাস, তাই তোকে জানিয়ে গেলাম। তবে ওরা তোকে পাত্তা দেবে বলে মনে হয় না। কথাটা বলে মুখ ঘুরিয়ে চলে যায় ঝিলমিল। আমাকে এত বড় ইনসাল্ট? আমি একাই কেসটা সলভ করে দেখিয়ে দেব বলে উঠে ঘরে আসে। সেখানেও দেখে এই হার চুরি নিয়ে জোর আলোচনা হচ্ছে বুলটি দিদি, ঠাম্মি আর মার মধ্যে। আমার কি মনে হয় বলতো, বাইরের কেউ নেই। না গো, চেনা কেউই করেছে লাগছে। আমার তো কাজলকেই সন্দেহ হচ্ছে গো, আজকাল যে আর কেউ এত ভালো মানুষ হয় না। ধীরে সুস্থে বেরোলো বাড়ি থেকে, হালকা চালে নন্দী দিদার বাড়ির সামনে এসে হাজির হলো। মেন দরজা বন্ধ ছিল বলে ও পাঁচিল টপকে বাগান পেরিয়ে বারান্দায় ঢুকলো। বাড়িতে ঢুকে দেখলো কেউ কোথাও নেই। ধীরে ধীরে পাশের ঘরে গিয়ে দেখলো নন্দী দিদা চেয়ারে বসে আছে, আর পাশে কাজল দিদি বলে যাচ্ছে, দিদা তুমিই বলো, লোকে না আমাকেই সন্দেহ করছে। আমি কোনো অন্যায় না করে কেন দোষ নেব বলো? আহ কাজল, আমি জানি তুই চুরি করিসনি, কিন্তু করলোটা কে?
সেটাই তো ভাবছি। দেখ, ওটা আমার শাশুড়ির ছিল, এরপর আমার বৌমা পাবে। এত বছর ওই হারটা আমার কাছে ছিল, কিন্তু কিছু হলো না। হঠাৎ করে কি করে চুরি গেল? নতুন তো কেউ আসেনি। প্রতিবারের মতো হারু এসেছিল বাথরুম পরিষ্কার করতে। এছাড়া তো প্রতিদিনের মতো দুধওয়ালা এসেছিল, আর মাছওয়ালা মাঝে মধ্যে আসে। সেও আজকে এসেছিল, আর কেউ আসেনি। হারু তো এমন করবে না গো, ও বলতে গেলে তো বাড়ির লোকই। কিন্তু একবার ওর সঙ্গে ওর ছেলে এসেছিল। কিন্তু সে তো 10 বছরের মাত্র। তবে মাছওয়ালাকে খুব একটা সুবিধের মনে হয় না। লোকটা মাছ কিনতে অনেক ঠকায়, সে হলেও হতে পারে। লোলা দরজার আড়ালে দাঁড়িয়ে পুরোটা শুনল, বুঝল। হারুকে তো চিনি, ওর বাড়িও জানি, তবে ও তো এরকম লোক নয়। আমাদের বাড়িতে তো সে কতবার এসেছে পরিষ্কার করতে। সন্ধে হয়ে এলো, না এবারে যেতেই হবে। হারটা যদি আবার আজকেই বিক্রি হয়ে যায়। এই বলে এগোলো বস্তির দিকে। ও শুনছ, কি যেন শুনলাম, নন্দী দিদার বাড়িতে নাকি চুরি গেছে। আরে কি বলছিস, নন্দী দিদার বাড়িতে? আরে হ্যাঁ গো, সবাই কিন্তু কাজলকেই সন্দেহ করছে। ধর, কাজল কেন আবার চুরি করতে যাবে? ও নয়, দেখিস এটা অন্য কেউই হবে। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়। কিন্তু আমাদেরই এলাকায় এই চুরির ঘটনা প্রথমই হলো। হ্যালো ছোট্ট বন্ধুরা, আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে। পরবর্তী অংশ দেখার জন্য অবশ্যই চোখ রেখো আমাদের চ্যানেলে। তাহলে দেখা হচ্ছে আগামী শনিবারে। টাটা।